আজকে আমরা পড়ব তাপ চ্যাপ্টারের প্রথম দিকের অংশটা, যেটাকে বলছে তাপীয় প্রসারণ। আমরা এর আগে ক্লাস 9-এ পড়েছি যে তাপ প্রয়োগ করলে কি ঘটে, তার মধ্যে দু একটা আমি লিখি, যেমন উষ্ণতা বৃদ্ধি হয়, অবস্থার পরিবর্তন হয়, পদার্থের প্রসারণ হয়, আর অনেক ঘটনা ঘটে। তড়িৎ ধর্মের পরিবর্তন ঘটে, চৌম্বক ধর্মের পরিবর্তন ঘটে। এগুলো আমরা ক্লাস 9-এ পড়েছি। তো এর মধ্যে আমরা এই পদার্থের প্রসারণ এই অংশটা নিয়ে এখানে আলোচনা করব। অর্থাৎ তাপ দিলে যে কোনো পদার্থ প্রসারিত হয়। এবার প্রসারণটা কেমনভাবে হবে? প্রসারণটা আকৃতিগতভাবে প্রসারণ হতে পারে, আবার আয়তনগতভাবে প্রসারণ হতে পারে। এর মধ্যে আকৃতিগত প্রসারণ এটা হবে কার না, নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের, সেজন্য কঠিন পদার্থের ক্ষেত্রে আকৃতিগত প্রসারণ হবে, অর্থাৎ তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই সমস্ত দিকে সেটা প্রসারিত হবে। আর আয়তন প্রসারণ সবগুলোর ক্ষেত্রেই হবে, কঠিন, তরল, গ্যাসীয়। আমরা তিনটে পদার্থের প্রসারণ সম্পর্কেই ক্লাস 10-এ পড়ব, যদিও প্রথমে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে পড়ব। অর্থাৎ কঠিন পদার্থের আকৃতিগত প্রসারণও আছে, আয়তনগত প্রসারণও আছে। তরল পদার্থের ক্ষেত্রে আয়তনগত প্রসারণ দুরকম আছে, আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনগত প্রসারণের কথা ভাবতে গেলে চাপকে কনসিডারেশনের মধ্যে আনতে হয়, অর্থাৎ চাপ স্থির রেখে তারপর উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক আলোচনা করতে হয়। এটা আমরা গ্যাসের ধর্ম চ্যাপ্টারে কিছুটা পড়েছি, এখানে আবার আলোচনা করব। এবার যে বিষয়টা বলার, যে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে বইয়েতে অনেকগুলো উদাহরণ আছে। আমি দু একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন কাচের বোতলে ধাতব ছিপি আটকে গেছে। তো এই ছিপি খুলতে গেলে কি করতে হবে? খুলতে গেলে তাপ দিতে হবে। তাপ দিলে কাঁচও প্রসারিত হবে, ধাতুও প্রসারিত হবে, কিন্তু ধাতুর প্রসারণ কাঁচের প্রসারণ থেকে অনেক বেশি বলে তখন ছিপিটা খুলে আসবে। এরকম ছোট ছোট উদাহরণ, ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট সুইচ, এগুলো সমস্তই কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ব্যবহারিক প্রয়োগ। আবার একই পরিমাণ তাপ প্রয়োগে ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন প্রসারণ হয়, সেইটা বোঝানোর জন্যও একটা বিষয়ের কথা বলা যেতে পারে। এটাকে বলে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত জিনিসটা কি না, দুটো আলাদা ধাতুর পাত, ধরুন উপরটা হচ্ছে পিতল আর নিচটা হচ্ছে ইস্পাত। এদের ডাইমেনশন একই, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমস্ত বিষয়গুলো একই রকম দুটো পাত, শুধু একটা পিতলের তৈরি, একটা ইস্পাতের তৈরি। দুজনকেই পুরো ব্যাপারটা কি, এটা একসঙ্গে লাগানো আছে, দেখে লাগানোটাকে বলে রিভেট করে আটকে থাকা। সেটা দুজনকে একদম খুব কাছাকাছি শক্ত করে লাগানো আছে। এটাকে যদি উত্তপ্ত করা হয়, দেখা যাবে এই যে পাতটা, এটাকে বলে দ্বিধাতব পাত। এটা বলে নেওয়া দরকার, এটা হচ্ছে দ্বিধাতব পাত, ইংরেজিতে বলে বাইমেটালিক স্ট্রিপ। তো এটাকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে দেখা যাবে এটা এই রকমভাবে বেঁকে গেল। কীরকমভাবে বেঁকে গেল না, এমনভাবে বাঁকলো যাতে উপর দিকে পিতলের অংশটা থাকে, অর্থাৎ পিতলটা উপর দিকে থাকে আর ইস্পাতটা নিচে থাকে। উত্তপ্ত করলে এই ঘটনাটা ঘটবে। এটা যদি
উত্তপ্ত করা হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এর থেকে আমরা কি বুঝলাম না, যেটা উপরে আছে এটা তো বেঁকেছে দেখতে পাচ্ছি আমরা একটা বৃত্তের চাপের আকারে, যেটা উপরে আছে তার দৈর্ঘ্য বেশি এবং যেটা নিচে আছে তার দৈর্ঘ্য কম, অর্থাৎ দুটো সমান দৈর্ঘ্যের, সমান প্রস্থের এবং সমান উচ্চতার, সমস্ত ডাইমেনশনগুলো সমান ছিল। এরকম দুটো ভিন্ন ধাতুর পাতকে আমরা খুব শক্ত করে আটকে রেখেছিলাম, নিয়ে যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা ছিল দ্বিধাতব পাত। সেটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাবে যে এটা বেঁকে যাচ্ছে। কীরমভাবে মাখছে না, পিতলটা বাইরে থাকছে, ইস্পাতটা ভিতরে থাকছে, অর্থাৎ পিতলটার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হচ্ছে এবং ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি কম হচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে একই তাপ দিলাম বা একই উষ্ণতা বৃদ্ধি করলাম, তাতে দুটো আলাদা ধাতুর পাত, সে দুটোর ভিন্ন ভিন্ন প্রসারণ হলো। এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণের কথাই বলা যেতে পারে। আবার আরেকটা বিষয় এখানে জাস্ট বইতে বলা নেই, মনে রাখা দরকার যে প্রসারণ যেমন হবে সেরকম যদি উষ্ণতা কমানো হয় অর্থাৎ তাপ নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সংকোচনও হবে, এবং সংকোচনের ক্ষেত্রে যার প্রসারণ বেশি হয়েছিল তার সংকোচন বেশি হবে। এগুলো আমরা একটু পরে একটু অঙ্কের সাহায্যে বলবো বা প্রমাণ করবো, যাই হোক। এবার আমরা সেই অঙ্কের ধারণাটায় আসতে চাইছি। এবার একটা বিষয় শুধু বলে নেওয়া, এখানে একটা ব্যাখ্যা করে নেওয়া দরকার যে প্রসারণ কেন হয় না। একটা কঠিন পদার্থের কথা বলছি বলে কঠিন পদার্থের কথাই বলছি এখন আপাতত। যে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় না, তার অণুগুলো থাকে এবং অণুগুলো খুব কাছাকাছি থাকে। এগুলো আমরা অনেক ক্লাস ধরে পড়ে আসছি, এবং এই অণুগুলো খুব ঘন সংবদ্ধ, তাদের আন্তরাণবিক ব্যবধান অনেক কম এবং আকর্ষণ অনেক বেশি। এবার কঠিন পদার্থের ক্ষেত্রে এই অণুগুলো এক জায়গাতেই থাকে, নড়াচড়া করতে পারে না, কিন্তু তারা এক জায়গায় থেকে সাধারণ উষ্ণতাতেও তাদের একটা ভাইব্রেশন হয়। ভাইব্রেশন মানে কম্পন হয়, স্পন্দন বলা যেতে পারে। একটা বিস্তার নিয়ে, নির্দিষ্ট বিস্তার নিয়ে সেটা কাঁপতে পারে। এবার যদি এটাকে উত্তপ্ত করা হয় সমস্ত কঠিন পদার্থটাকে, তাহলে দেখা যাবে তার যে অণুগুলো সেগুলো আরও বেশি বিস্তার নিয়ে কাঁপছে। এখানে ওইভাবে ছবি এঁকে দেখানো যাচ্ছে না, কিন্তু তাদের অণুগুলো বেশি বিস্তার নিয়ে কাঁপছে। ফলে তার যে অণুগুলোর মধ্যে যে গড় দূরত্ব, অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য মলিকিউল, সেইটা বেড়ে যায়। ফলে এই যে পদার্থটা এটা আরেকটু বেশি জায়গা দখল করে। এইটা হলো প্রসারণের আণবিক একটা ব্যাখ্যা। এটা বইতে বলা নেই, কিন্তু বিষয়টা বোধগম্য করার জন্য এটাকে মাথায় একটু রাখা ভালো। এরপরে আমরা যে বিষয়টাতে আসছি, যে কোনো একটা কঠিন পদার্থ, আমি আগেই আলোচনা করেছি, তার নির্দিষ্ট আকার আছে। আকার আছে মানে তার কি আছে, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3 ডাইমেনশনে এই তিনটেই থাকবে। এবার যদি উত্তপ্ত করা হয় তাহলে দৈর্ঘ্য বরাবরও সেটা প্রসারিত হবে, প্রস্থ বরাবরও প্রসারিত হবে, উচ্চতা বরাবরও প্রসারিত হবে। আসলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হবে। এবার যদি কোনো একটা দিকে ভাবি তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই যদি বাড়ে তাহলে তার ক্ষেত্রফলের প্রসারণ হবে, তাহলে তার ক্ষেত্রফল বরাবর সেটা প্রসারিত হবে। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই যদি প্রসারিত হয় তাহলে সেটা আয়তন বরাবরও প্রসারিত হবে। সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণটাকে আমরা ভাবি, কনসিডার করি, সেটা নিয়ে পড়াশোনা করি। ক্ষেত্রফল প্রসারণ নিয়ে ভাবি, আলোচনা করি, এবং আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করি। আবার বলছি প্রস্থ, উচ্চতা এগুলোও দৈর্ঘ্য, সেই জন্য এটা সবটাই দৈর্ঘ্য প্রসারণের মধ্যেই পড়ছে। তাহলে প্রথমে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ যে আলোচনা করছি, তার প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ। এই দৈর্ঘ্য প্রসারণটা ফর অবভিয়াস রিজন মানে স্পষ্টতই আমরা যা একটু ব্যাখ্যা দিলাম, যা আলোচনা করলাম, তাতে এইটা বোঝা যায় যে দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর। প্রাথমিক দৈর্ঘ্য বেশি হলে দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে। প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে একটু বলাই যায়, প্রাথমিক দৈর্ঘ্য বেশি মানে এই যে অণুর সংখ্যাগুলো বেশি, তাহলে তাদের স্পন্দনজনিত কারণে যে তাদের অ্যাভারেজ ডিস্টেন্স বেশি বাড়া, সেই ব্যাপারটা দৈর্ঘ্য বেশি হলে বেশি বাড়বে। সেজন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর এবং সমানুপাতিক হারে নির্ভর করে। আবার উষ্ণতা, এটাও খুব স্পষ্ট কথা, উষ্ণতা বৃদ্ধির উপরেও নির্ভর করে। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে 1 মিটার দীর্ঘ একটা তার আছে কোনো একটা নির্দিষ্ট ধাতুর,
একবার তার উষ্ণতাটা 10-20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, আর একবার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, কোনটাতে বেশি বাড়বে? পরিষ্কার যে যেখানে উষ্ণতা বৃদ্ধি বেশি সেখানে ওর প্রসারণ বেশি হবে। তাহলে এখন এখানে ভাষায় লিখেছি যে দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধি। আবার বলছি, দৈর্ঘ্য প্রসারণ কার ধর্ম? শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম। এবার আমি একটু অঙ্ক লিখি। কীরকম না, ধরে নেওয়া যাক T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য হচ্ছে L1 সেন্টিমিটার, বা L1, শুধু L1 লিখলেও কোনো অসুবিধা নেই। T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার দৈর্ঘ্য হচ্ছে L2 সেন্টিমিটার। এবার T2টা T1-এর থেকে বড়, অর্থাৎ এখানে উষ্ণতার বৃদ্ধি ঘটিয়েছি। তাহলে উষ্ণতার যদি বৃদ্ধি ঘটাই তাহলে সেটা প্রসারিত হয়েছে, অর্থাৎ L1 থেকে ওটা L2 হয়েছে। এবার এর আগের যে ধারণা নিয়ে আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা বলতে পারবো যে L2 মাইনাস L1, L2 মাইনাস L1টা কি? খুব ভালো করে মাথায় ঢোকাও। এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ। L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 অন্তিম দৈর্ঘ্য, মানে প্রসারিত হওয়ার পর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে L2। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে L2 মাইনাস L1। এইটা আমি আগেই আলোচনা করেছি, এটা প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। উষ্ণতা বৃদ্ধি কত? T2 মাইনাস T1। তাহলে আমরা ক্লাস 10-এ ভেরিয়েশন আলোচনা অঙ্কে পড়েছি। তাহলে আমরা জানি যে L2 মাইনাস L1 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। তো এইটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা, অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ সেটা প্রাথমিক দৈর্ঘ্য, রিপিট করছি আমি, প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তার থেকে এইরকম একটা সমীকরণ পেয়েছি। এবার পরের পাতায় যাই। তাহলে আমরা দেখলাম বা লিখলাম যে L2 minus L1 is directly proportional to L1 into T2 minus T1. L2 অন্তিম দৈর্ঘ্য, L1 প্রাথমিক দৈর্ঘ্য, L2 গ্রেটার দেন L1, এবং T2 অন্তিম উষ্ণতা, T1 প্রাথমিক উষ্ণতা। এবার এটাকে সমান করলে কি হয়? ভেদের নিয়ম অনুযায়ী এটা সমান একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এই দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে আমরা ধরছি আলফা। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে এই ধ্রুবকটাকে আমরা ধরছি আলফা। এটা হচ্ছে আলফা। তাহলে আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। এইটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের থেকে পাওয়া একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এবার এখানে এই যে আলফাটা লিখলাম, এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ইংরেজিতে লেখা যেতে পারে, ইংরেজিতে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এইটা হলো আলফা। তাহলে আমাদের এবার আলফার সংজ্ঞাটায় আসতে হবে। তাহলে আলফা সমান কি হচ্ছে? L2 মাইনাস L1 এই সমীকরণ থেকে ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে আলফা সমান দৈর্ঘ্যের প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। লেখা যেতে পারে একটু, এটা হলো দৈর্ঘ্যের প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এইটা হলো আলফার সমীকরণ। আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার আলফার সংজ্ঞা কি? যেমনভাবে আমরা সংজ্ঞা দিতে শিখেছি, কোনো একটা সমীকরণ থেকে কেমনভাবে একটা রাশির সংজ্ঞা দিতে হয়, সেই রাশিটাকে বাঁ দিকে লিখতে হয়, আমরা সেটা লিখেছি।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি প্রাথমিক দৈর্ঘ্য একক হয়, তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থ, তার উষ্ণতা বৃদ্ধি একক হলো, তাকে একক উষ্ণতা বৃদ্ধি ঘটানো, তার ফলে তার যে দৈর্ঘ্যের প্রসারণ হলো সেইটাই হলো তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। রিপিট করছি, একক প্রাথমিক দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি ঘটালে তার যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেইটা হলো তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা বইতে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা খুব মন দিয়ে পড়তে হবে, কারণ এটা পরীক্ষাতে আসবে। বইতে সংজ্ঞা পড়তে হবে এখান থেকে। একক প্রাথমিক দৈর্ঘ্যের একটা কঠিন পদার্থ, তার উষ্ণতা বৃদ্ধি যদি একক হয় বা একক উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে তার যে দৈর্ঘ্য প্রসারণ হবে সেটাই হলো তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার সংজ্ঞা হলো, এবার একক চাই, এর একক আলফার একক নিয়ে আলোচনা করতে হবে। তো একক নিয়ে আলোচনা করতে গেলে আমরা এদিকটার বিষয় নিয়ে ভাববো। এখানে দেখা যাচ্ছে এটা হলো উপরটা কিসের একক? দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্যের একক, নিচটা দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক কাটাকুটি হচ্ছে, ক্যান্সেলস আউট। তাহলে শুধু তলাতে থাকছে উষ্ণতার একক, উষ্ণতা বৃদ্ধি মানে উষ্ণতার একক। তাহলে এর একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যদি ফারেনহাইটে বলি তাহলে পার ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে বললে পার কেলভিন। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, এবং পরবর্তীকালে আমরা দেখব যে কোনো প্রসারণ গুণাঙ্কের এককই হচ্ছে এইটা। এবার আমি একটু এইখানে যাই, এই যে 1 নম্বর সমীকরণটাতে একটু যাই। এখান থেকে লিখছি, এখান থেকে যদি লেখা যায় তাহলে দেখব যে L2 মানে প্রসারিত হওয়ার পর যে দৈর্ঘ্য, অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য, সেটা সমান L1 × 1 + আলফা টি। আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইটা আমরা এখান থেকে লিখতে পারবো। এই যে টি, এই টি মানে এখানে আমি টি লিখছি না, এটাকে আমি, আচ্ছা টি বলা যেতে পারে, টিকে আমি ধরছি এইটা T2 - T1। এটা যদি ধরে নিই তবে এটা লিখতে পারবো। এখানে টি মানে T2 - T1, আমি ছোট করে লেখার জন্য এটা দিলাম। এটাও একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য × 1 + দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক × উষ্ণতার বৃদ্ধি। টিটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি, T2 - T1 এর সঙ্গে সমান। আবার এইখানে দু একটা বিষয়, এককের জায়গাটায় দু একটা বিষয় আলোচনা করার আছে। প্রথমে একটা উদাহরণ, যে লোহার আলফা হচ্ছে 11 × 10⁻⁻6। একক কি? পার ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথম তোকে প্রশ্ন করতে পারে যে এইটা বলতে কি বোঝো? তা তুই এটা থেকে বলবি বা তোরা বলবি যে একক দৈর্ঘ্যের একটা লোহার দণ্ড নিলাম বা তার নিলাম, তার একক উষ্ণতা বৃদ্ধি করলাম, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে 11 × 10⁻⁻6 একক। এবার এটা যদি 1 মিটার দিয়ে বলিস তাহলে এটাকে মিটারে বলবি, প্রাথমিক দৈর্ঘ্য যদি সেন্টিমিটার বলিস তাহলে সেন্টিমিটার বলবি। তাহলে একক দৈর্ঘ্যের একটা লোহার তার উষ্ণতার বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 11 × 10⁻⁻6 একক। যে পদ্ধতিতে প্রাথমিক দৈর্ঘ্যটা বলবি সেইভাবেই এখানেও সেটাকে সেই এককেই বলতে হবে। এবার ধরে না যে কোথাও আলফাটা এইরকম দেওয়া আছে, অর্থাৎ পার ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেটা পার ডিগ্রি ফারেনহাইটে কত হবে না, অথবা পার কেলভিনে কত হবে। এখানে এই বিষয়টা খুব পরিষ্কার হওয়া দরকার। এটা ক্লাস 9-এ নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। ক্লাস 9-এ বলা হয়েছে যে সেন্টিগ্রেডের 1 ঘর যদি দুটো স্কেল হয়, সেন্টিগ্রেডের 1 ঘর, এটা সেন্টিগ্রেড স্কেল, এটা কেলভিন স্কেল, তাহলে সেন্টিগ্রেডের 1 ঘর এবং কেলভিন স্কেলের 1 ঘর এটা সমান। সেই জন্য পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে পার সেন্টিগ্রেড স্কেলের একটা ঘর, এইটা পার কেলভিনেরও একটা ঘর, অর্থাৎ এইটাকেই আমরা বলতে পারবো 11 × 10⁻⁻6 পার কেলভিন। কিন্তু ফারেনহাইটের ক্ষেত্রে তা নয়। এটাকে যদি ফারেনহাইটে বলা হয় তখন এটাকে এই পার ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি সেন্টিগ্রেডের একটা ঘর, সেন্টিগ্রেডের একটা ঘর মানে ফারেনহাইটে কতটা ঘর সেটা মনে আছে নিশ্চয়ই, 9/5
ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেইটা যদি উপরে যাওয়া হয় তাহলে এটা কত হবে? 5/9 ইন্টু 11 ইন্টু 10⁻⁻6, তখন এটা ফারেনহাইট হবে। এইটা মাথায় রাখতে হবে। তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড আছে কোনো অঙ্কেতে, যদি পার ডিগ্রি ফারেনহাইট করতে বলে তাহলে তার যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা এইরকমভাবে লেখা যাবে। কিন্তু কেলভিনের ক্ষেত্রে সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলে দুটোতেই একই মান হবে। এইটা একটু বাড়তি বলার ছিল। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা আলোচনা করলাম দৈর্ঘ্য প্রসারণ। একই রকমভাবে যদি 2 ডাইমেনশনাল ব্যাপারটা ভাবি, অর্থাৎ একটা কঠিন পদার্থ নিলাম এই রকম, একটা কঠিন পদার্থ নিলাম এই রকম, এটার ক্ষেত্রে কী রকম ছিল? এটার ক্ষেত্রে একটু এঁকে দেওয়া যেতে পারে যে এইরকম একটা কঠিন পদার্থ ছিল, তার দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলেছিলাম। তাহলে তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, এটা আমরা ধরেছিলাম। এরপরে এটা কোন অবস্থায় ছিল না, T1 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। এরপর এটাকে বাড়িয়ে আমরা করলাম T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এর দৈর্ঘ্যটা বাড়লো এবং এই যে দৈর্ঘ্যটা এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো L2। এবার এর ক্ষেত্রেও আমি ক্ষেত্রফল বরাবর ভাবছি, অর্থাৎ একটা 2 ডাইমেনশন দ্বিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়বে। তাহলে এটা প্রাথমিকভাবে এর যদি ক্ষেত্রফল A1 থাকে এবং উষ্ণতাটা তখন T1 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এরপর উষ্ণতাটা বাড়িয়ে করলাম T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা দৈর্ঘ্য বরাবরও বাড়বে, প্রস্থ বরাবরও বাড়বে এবং আলটিমেটলি এর ক্ষেত্রফলটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে তখন আমি এটাকে যদি A2 বলি, তাহলে এইখানে যে প্রসারণটা হলো এই প্রসারণটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ। ওটা ছিল দৈর্ঘ্য প্রসারণ, লিনিয়ার এক্সপ্যানশন। এটাকে বলে সারফেস এক্সপ্যানশন। এটাকে বলা হয় সারফেস এক্সপ্যানশন, অর্থাৎ ক্ষেত্রফল বরাবর প্রসারণ। এবং একই ওখানে যেভাবে আলোচনা করেছি সেইভাবেই আমরা বলতে পারবো যে A2 - A1 অর্থাৎ ক্ষেত্রফলের প্রসারণ, এটা প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক এবং উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এইখান থেকেই আমরা করতে পারবো A2 - A1 অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ, এটা সমান বিটা, এখানে যে ধ্রুবকটাকে ধরাচ্ছে সেটা হচ্ছে বিটা ইন্টু A1 ইন্টু T2 - T1। এই বিটাটাকে বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন। আমি আর ইংরেজিটা লিখলাম না। তাহলে বিটা সমান কি হলো? A2 - A1 অর্থাৎ ক্ষেত্রফলের প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এইটা আমরা আর একটা সমীকরণ পেলাম। নাম একটা দেওয়া যেতে পারে, 2 পর্যন্ত লিখেছি, এটা 3 দেওয়া যাক। তাহলে এইখান থেকে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কেরও সংজ্ঞা একই রকমভাবে বলতে পারবো, সবাই বলতে পারবো যে A1 সমান 1, অর্থাৎ প্রাথমিক একক ক্ষেত্রফলের একটা পদার্থ আছে যার উষ্ণতা বৃদ্ধি ঘটালাম একক পরিমাণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে যে ক্ষেত্রফলের প্রসারণ হলো সেইটা হলো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি, একক প্রাথমিক ক্ষেত্রফলের একটা কঠিন পদার্থ, তার একক উষ্ণতা বৃদ্ধি ঘটালাম, তার ফলে তার যে ক্ষেত্রফল প্রসারণ হলো সেইটা হলো তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবং এর ক্ষেত্রেও এর এককটা হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার ডিগ্রি ফারেনহাইট, যেভাবে বলবো, অথবা পার কেলভিন। আর এই সবগুলোতেই এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এটা বলতে ভুলে গেছি, এটা জেনে নে একটু, যে এর উপরে এবং নিচে দুটোতেই দৈর্ঘ্য আছে, কাজে দৈর্ঘ্যের একক এখানে আসে না। তার মানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটা, ক্ষেত্রফল প্রসারণ নয়, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কটা, এইটা দৈর্ঘ্যের এককের উপর, এর এককটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর। এটা ক্ষেত্রফল প্রসারণ নয়, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। আবার এখানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও এটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, নির্ভর করে উষ্ণতার এককের উপর। সিমিলারলি এবার যদি আমরা 3 ডাইমেনশনে যাই, ত্রিমাত্রিক একটা জিনিস, ত্রিমাত্রিক মানে আমরা তো ছবি আঁকি এরকম ছোট থেকেই, এরকম একটা ঘনক আঁকলাম। এক্ষেত্রে প্রাথমিকভাবে তার আয়তন ছিল V1, উষ্ণতা কত ছিল তখন? T1 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে আয়তনটা বেড়ে হলো V2, উষ্ণতা কত হলো? T2 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে একই রকমভাবে আমরা এখানে লিখতে পারবো উষ্ণ দৈর্ঘ্যের নয়, এটা আয়তনের প্রসারণ, এটা প্রাথমিক আয়তনের উপর নির্ভরশীল সমানুপাতিক এবং উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা আবার লিখি V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু, এখানে যে ধ্রুবকটা নেওয়া হয় সেটা হচ্ছে গামা V1 ইন্টু T2 মাইনাস T1। এই গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। তাহলে একই রকমভাবে আমরা এখান থেকে গামা লিখতে পারবো, গামার সংজ্ঞা নির্ধারণ করতে পারবো। গামা সমান হচ্ছে V2 মাইনাস V1, অর্থাৎ আয়তনের বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু T2 মাইনাস T1। এইটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণ, এবং তার থেকে সংজ্ঞা আমরা কীরকমভাবে দেবো, একই রকমভাবে যে একক প্রাথমিক আয়তনের কোনো একটা কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি যদি একক করা হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে তার যে দৈর্ঘ্য যে আয়তন প্রসারণ হয় সেইটা হলো তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। আবার বলছি, একক প্রাথমিক আয়তনের একটা কঠিন পদার্থের যদি একক উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয়, তাহলে তার আয়তন যতটা প্রসারিত হয় সেটাই হলো তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং এর ক্ষেত্রেও একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি ফারেনহাইট অথবা পার কেলভিন, যেভাবে যে এককে ব্যবহার করছি সেরকমভাবে আমরা এটা লিখব। আর আরেকটা বিষয় এখানেও এটা বলে নেওয়া ভালো যে V2 অর্থাৎ অন্তিম আয়তন সেটা হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা টি। এখানে আবার বলছি টি মানে হচ্ছে T2 মাইনাস T1। এইটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। যদি প্রাথমিক আয়তন দেওয়া থাকে, গামা দেওয়া থাকে, উষ্ণতার বৃদ্ধি দেওয়া থাকে, তাহলে অন্তিম আয়তন বার করা যাবে। এটার ক্ষেত্রে এটা লিখিনি, এটাতেও লিখি। এখান থেকে লিখতে পারবো যে A2 ইজ ইকুয়াল টু A1 ইন্টু 1 প্লাস বিটা টি। এটা হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বা ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে এটা হলো অন্তিম ক্ষেত্রফল, এটা হলো প্রাথমিক ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা হলো উষ্ণতার বৃদ্ধি। এখানেও টি সমান হচ্ছে T2 মাইনাস T1। এই বিষয়গুলো মনে রাখতে হবে, এই বিষয়গুলো অনুশীলন করতে হবে এবং এই বিষয়গুলো প্রয়োগ করতে হবে, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। অঙ্ক করার সময় এই সমীকরণগুলোকে কাজে লাগাতে হবে। মোটামুটি আমরা শেষের দিকে এসেছি। আর একটা কথা শুধু বলি, এখানের প্রমাণটা নাই যে গামা, বিটা এবং আলফা বিটা গামা এদের তিনজনের সম্পর্কটা কি। এই সম্পর্কটা আমি এখন লিখছি শুধু, যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এইটা হলো এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, কঠিন পদার্থের তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক আমরা ক্লাস 11-এ উঠে কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখব, বা ক্লাস 10-এর ক্লাসে যদি সুযোগ থাকতো সেখানে আমি এটা দেখাতাম, কিন্তু এখন এটা সিলেবাসে নেই। আমি ভিডিওটাকেও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, সেজন্য শুধু এর সম্পর্কটি লিখলাম। বইতেও এটাই লেখা আছে। এখান থেকে এটা আর একটু লিখে দেওয়া যায় যে বিটা সমান তাহলে কত 2 আলফা আর গামা সমান হচ্ছে 3 আলফা। এই সম্পর্কটা মনে রাখতে হবে। এই ছিল মোটামুটিভাবে আমাদের যে প্রসারণ গুণাঙ্ক, তার কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আমাদের আলোচনা। এর পরদিন আমরা তরল পদার্থের প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করব।